কেবি গ্রুপ আসলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নাকি সন্ত্রাসী সংগঠন? উত্তর দুটোই। ক্যারিয়ারের প্রথম দিকে কেবি গ্রুপ শুধুমাত্র একটা ব্যবসায়ী কেন্দ্রিক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকলেও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির লোভে ধীরে ধীরে কালো জগতের আধারে নিজেদের শিকড় বিস্তৃত করতে শুরু করে। কিছুটা সফলতা লাভ কেবি অধিপতিদের আকাশচুম্বী চাহিদা কোনোদিন পূরণ করতে সক্ষম হয়নি। শুধুমাত্র ক্ষমতা নয়, ক্ষমতার কেন্দ্রে রাজসিংহাসনের প্রয়োজন ছিল তাদের, তাই এমন পরিকল্পনামাফিক কার্যক্রম। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে যতটা না ব্যবসায়িক মস্তিষ্কের সুচারু চালে বধ করা হয়, তার থেকেও অধিক দমন করা হয় পিছনে কলকাঠি নেড়ে কিংবা জীবননাশ করে। সেখান থেকে ধীরে ধীরে হিট টিম, সাইবার টিম, অ্যাসাসিন বাহিনীর উৎপত্তি। ক্ষমতার জোর এতটাই প্রভাবশালী হলো তাতে যে স্বয়ং সরকারের মন্ত্রীদের নিয়ন্ত্রণও পরোক্ষভাবে চলতে থাকলো কেবি গ্রুপের নির্দেশে। মুষ্টিবদ্ধ হয়ে পড়ল প্রভাব প্রতিপত্তি, যা আজকের দুর্বার দুর্বেদ্য এবং ক্ষমতাশালী কেবি গ্রুপের মূল ভিত্তি। তাদের ব্যবসা শুধুমাত্র ইন্ডাস্ট্রি আর কর্পোরেশনে সীমাবদ্ধ নেই। অবৈধ অস্ত্র থেকে আরম্ভ করে ড্রাগ পাচার, মানি লন্ডারিংয়ের মতন বিষয়গুলোতেও পরোক্ষ অবদান রয়েছে এই প্রতিষ্ঠানের। না হলে সম্পদের এই বিরাট পর্বত কোনোদিন তৈরি হতো না। তাদের এই অন্ধকার দিক সম্বন্ধে হাতে গোনা কিছু মানুষই জ্ঞাত। কর্তৃপক্ষ অর্থের কাছে হাতের পুতুল মাত্র। কেবি গ্রুপকে রুখবার কেউ নেই। যারা রুখতে চেয়েছিল সেই রেমান গ্রুপের অস্তিত্ব বিলীন করে দিয়েছে কেবি অচিরেই। এই অদম্য কেবি গ্রুপ এবং তাদের সৃষ্ট মারণাস্ত্র আসমান, উভয়ের তাণ্ডব লীলায় তটস্থ সকলে। কিলিং মেশিনের দিন ফুরিয়ে এসেছে আচমকাই, তা কিছুটা হলেও কেবি গ্রুপের দুর্ভেদ্য দেয়ালে চির ধরিয়েছে। প্রভাব কার অধিক ছিল আদতে, কেবি অধিপতি নাকি তার মেশিনের? মনিবের থেকেও কৃতদাসের ভয় যখন হৃদয়কে অধিক কাঁপায়, তখন মনিব বুঝতে পারে তলোয়ারের নিয়ন্ত্রণ হারিয়েছে সে। যে কোনো মুহূর্তে নিজেই তার রোষানলে পতিত হবে। ঠিক এমন কিছুই ঘটছে বর্তমানে বাদশা কায়সারের সঙ্গে। চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। লাগেজ সংগ্রহ করে টার্মিনাল থেকে বেরিয়ে বাইরের সড়কে নামতেই দেশের মাটি সুঘ্রাণ এসে নাকে ঠেকল। ধোঁয়ায় ভরপুর বায়ু, মাত্রাতিরিক্ত কোলাহল, যানবাহনের ক্রমাগত শব্দদূষণ। তবুও এই অতি পরিচিত জায়গা যে হৃদয়ের খুব আপন, নিজের জন্মভূমি। কেবি গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর এখনও 1 সপ্তাহ বাকি রয়েছে। আসমান এবং চিত্রলেখা আগেভাগে এসেছে কাউকে না জানিয়ে, কারণ দেশটাকে একটু ঘুরে দেখতে চায় চিত্র। নিজের সন্তানকে পরিচিত করাতে চায় তার শেকড়ের সঙ্গে। অমত করেনি আসমান। যতই বিদেশে সুখে শান্তিতে থাকুক না কেন, এই দেশের প্রতি কিছুটা হলেও টান তারও রয়েছে। নারীর টান কখনো ছিন্ন করা সম্ভব নয়। হোটেল এবং ক্যাব আগে থেকেই বুক করা ছিল। বাইরের সড়কে অপেক্ষা করছে বোট হাতে দেখা যাচ্ছে। চিত্রলেখা এগোতেই আসমান অনুসরণ করল। তার এক হাতে লাগেজ, অন্য হাতে রাজকন্যা মেঘ। বাবার জ্যাকেটের কলার আঁকড়ে ধরে মহা বিস্মিত দৃষ্টিতে সে চারপাশ অবলোকন করছে। ক্যাবে উঠে হোটেলের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ হলো। ব্যাকসিটে বসে জানালা দিয়ে বাইরে তাকালো চিত্র। নিজের সানগ্লাস খুলে নিল। উফ, এই জ্যাম, ভিড়, তারে মোড়ানো দেশটাকে মিস করেছি। সব খারাপ দিকগুলোই মিস করেছ দেখছি, ভালো কিছু নেই? আসমানের প্রশ্নে হাসল চিত্র। কনুইয়ের গুঁতো দিয়ে জানালো, ভালো খারাপ পৃথিবীর অধিকাংশ বস্তুতেই রয়েছে। আমার দেশ তো আমার দেশই, হোক সে যেমন তেমন। এই মাটি আমার, এই মানুষগুলো আমার আপন। এইটুকুই দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট। তোমার জন্ম ইতালিতে হয়নি? অবশ্যই নয়। 2 মাস বয়স থাকাকালীন ফরিদপুরের এক এতিমখানা থেকে দত্তক নিয়েছিলেন ড্যাড আমাদের। কথাটি সমুজ্জ্বলভাবেই বলল চিত্র।
সামান্যতম খেদ নেই অনুভূতিতে। বিলাল রেহমান চিরকুমার একজন মানুষ, জীবনে কোনোদিন বিয়ে করেননি। চিত্র এবং চারুতার দত্তক নেওয়া যমজ সন্তান। এই তথ্যটি বাইরের মানুষদের জন্য সম্পূর্ণ অজানা হলেও পরিবারের সকলেই জ্ঞাত। নিজের সন্তানদের আঁধারে রাখেননি তিনি কোনোদিন, কিন্তু তাতে পিতা সন্তানদের সম্পর্কে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আসমানের কোলে কুই কুই করে চলেছে মেঘ। তাকে নিজের বুকে ঠেকিয়ে ঘাড় পর্যন্ত গড়ানো মসৃণ কুচবরণ চুলে হাত বুলিয়ে দিল আসমান। চিত্র পাশ থেকে বলল, চুল বেড়ে যাচ্ছে, ছেঁটে ফেলতে হবে। কথাটি মেঘ বুঝতে পারল কিনা কে জানে। মুখ বিকৃত করে এমন ভঙ্গিতে মায়ের দিকে তাকালো যে আসমান এবং চিত্র উভয়ই হেসে উঠল। একদম না। আমার প্রিন্সেস রূপাঞ্জলের চুলের উপর কোনো অত্যাচার সহ্য করা হবে না। আমরা টিম লম্বা চুল, তাই না মামুনি? আহ! আসমানের গলা আঁকড়ে খিলখিলে হাসির ধ্বনি তুলল মেঘ। হ্যাঁ, করো করো। বাপ মেয়েতে মিলে আমাকে অতিষ্ঠ করো আরও। পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, যত সব। মুখ ভেঙচে মিছিমিছি রাগের ভান করে জানালায় তাকালো চিত্র। তাতে আসমান ঝুঁকে টুক করে তার গালে স্নেহের চিহ্ন এঁকে বলল, আমরা তোমায় ভালোবাসি বলেই তো অতিষ্ঠ করি মাই কুইন। ঢং। রাগ করে থাকতে পারল না চিত্র, ফেক করে হেসে ফেলল। ক্যাবের ড্রাইভার ক্ষণে ক্ষণে আয়নায় দৃষ্টি ফেলল। পিছনের সিটে বসা পরিবারটির খুনসুটি বেশ মনোমুগ্ধকর ঠেকছে তার কাছে। আহ, কি গোছানো একটা সংসার! খোদা যেন তাদের আজীবন এমন মায়ায় জড়িয়ে রাখেন। স্বয়ংক্রিয়ভাবে এমন দোয়া আসে অন্তর থেকে। কিছুক্ষণ বাদেই বড়সড় জ্যামে আটকালো গাড়ি। প্রায় ২০ মিনিট অপেক্ষা এবং গরমে অতিষ্ঠ হয়ে ওঠা মেঘকে আসমান বাইরে নিয়ে গেল। ফুটপাতে হাঁটতে থাকলো যেন খুব বেশি কষ্ট না হয় মেয়ের। ঠিক তখনই এক বৃদ্ধ বয়সের ফেরিওয়ালা হেঁটে গেল পাশ দিয়ে। আসমানকে দেখে থামল। ঘর্মাক্ত অঙ্গ মুছে বলল, সাহেব, পুতুল নিবেন আপনার কন্যার জন্য? আসমান উত্তর করার আগেই মেঘের ক্ষিপ্ত হাত টেনে ধরল লাঠিতে ঝুলে থাকা ৩টা পুতুলের একটা। কালো রঙের টেডি বিয়ার, নীলচে চোখ। মৃদু হেসে বৃদ্ধ ফেরিওয়ালা জানালো, এইটা কেউ নিতে চায় না, কালো দেখা কেউ পছন্দ করে না। আপনার মাইয়া মাশাল্লাহ, আল্লাহ দিলে একদম পরীর লাহান। দাম কত এটার? ১২০ টাকা। দেখতে কালো হইল, কোয়ালিটিতে সবচাইতে ভালো। আমার নিজের নাতনি চাইছিল, দেই নাই এই দামি জিনিস। হাসলেন বৃদ্ধ, কিন্তু তার শুষ্ক হাসির মাঝে লুকায়িত হাহাকার স্পষ্ট টের পাওয়া গেল। সে পুতুলটি খুলে মেঘের হাতে ধরিয়ে দিল। আসমান নিজের ওয়ালেট বের করতেই মেঘ নিজে টাকা দেবে বলে উৎসাহিত হয়ে পড়ল। হেসে তাকে সুযোগ দিতেই এক মুঠোয় দুটো ১,০০০ টাকার নোট টেনে নিল। বৃদ্ধের দিকে বাড়িয়ে ধরে বলার চেষ্টা করল, আইয়া! আরে আরে, করেন কি? আমার কাছে ভাঙতি নাই এত। আপনি রেখে দিন চাচা। ফ্যালফ্যাল করে আসমানের দিকে তাকিয়ে থাকলো বৃদ্ধ। আসমান পুনরায় বলল, আমার মেয়ের হাতে উঠেছে যখন, তখন আপনি রাখুন এটা। বিনিময়ে ওকে একটুখানি দোয়া করে দেবেন। নানা সাহেব, আমি কেমনে? যে দুটো পুতুল বাকি আছে সেই দুটো আপনার নাতনিকে দেবেন, আমার মেয়ের তরফ থেকে তার জন্য উপহার। বৃদ্ধের নয়ন বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামল। তা মুছে টাকা নিয়ে ঝুঁকলেন তিনি। মেঘের কপালে চুমু দিলেন। আসমান কোনো বাধা দিল না, মৃদু হাসি নিয়ে চেয়ে রইল। দোয়া করি, খুব সুখী হোক আপনার কন্যা। খুব বেশি সুখী হন আপনি আর আপনার পরিবার। আল্লাহ যেন আপনারে ভালো রাখে। দুঃখ কষ্ট দিলেও যেন সুখের উসিলায় তা মুইচ্ছা দেয়। সালাম দিয়ে বিদায় নিল বৃদ্ধ। চেয়ে রইল আসমান। তার বুকে প্রশান্তি ভর করেছে।
তখনই গাড়ি থেকে ডাক আসলো চিত্রর। কই, মেয়েকে নিয়ে হারিয়ে গেলে নাকি? জ্যামই ছাড়ল বলে। হেসে মেঘকে নিয়ে গাড়িতে উঠে বসলো আসমান। সদ্য কেনা পুতুলটা তার ভীষণ পছন্দ হয়েছে বোঝা গেল। চিত্রকেও টেনে নিতে দিল না। আপন মনেই সেটা জড়িয়ে ধরে আসমানের কোলে বসে খেলছে সে। পিতা মাতা মুগ্ধ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকল। 21 সেপ্টেম্বর। আজ কেবি গ্রুপের আয়োজনে ঢাকার অন্যতম বিখ্যাত কনভেনশন হলে আয়োজন করা হয়েছে পার্টির। নামি দামি সব মানুষজন থেকে শুরু করে সেলিব্রিটিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এখানে। বাদ পড়েনি মন্ত্রী আমলাগণও। পুরো শহরই যেন সেই নিয়ে মেতে রয়েছে। গতকাল রাতেই ঢাকা এসেছে আসমান এবং চিত্রলেখা। গত এক সপ্তাহ তারা কাটিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে। সেন্ট মার্টিন, কক্সবাজার, শ্রীমঙ্গল, কুয়াকাটা ইত্যাদি সব স্থানে প্রকৃতির সনে মেলবন্ধনে পার করেছে স্বর্গীয় সময়। সন্ধ্যা 6টার সময় উভয়ই প্রস্তুত হয়ে রওনা দিয়েছে কনভেনশন হলের উদ্দেশ্যে। গাড়িতে বসে এক দফা নিহাদের সঙ্গে কথা সারল আসমান। বেচারা এখানে উপস্থিত নেই। আসমানের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা তাকে ধামাচাপা দিতে হয়েছে মিশনের কারণে। পাকিস্তানের লাহোরে রয়েছে সে বর্তমানে। হুট করে বাংলাদেশে আসাও সম্ভব নয়। তাকে সান্ত্বনা দিয়ে বিলাল রেমানের সঙ্গে কথা হলো। তিনি আজ সকালেই মাত্র দেশে এসেছেন এক বিজনেস ডিলের উদ্দেশ্যে। কয়েকটা দিন থাকবেন মাত্র, অতঃপর পাড়ি জমাবেন ইতালিতে। তার সঙ্গে এসেছে চারুলতাও। চারুলতা মেয়েটাকে একটু এড়িয়ে চলে আসমান, কারণ সে আন্দাজ করতে পারছে মেয়েটির তার প্রতি শুধুমাত্র একজন বড় ভাইয়ের অনুভূতি ছাড়াও ভিন্ন কিছু রয়েছে। যদিও নিজের অনুভূতি লুকাতে সে পারদর্শী, কিন্তু আসমান মাঝে মাঝে টের পায়। বিশেষ করে বিয়ের পরপরই যখন সে এবং চিত্রলেখা আলাদা থাকতে শুরু করেনি, তখন তার আচরণ এবং দৃষ্টিতে কিছু অনুভব করেছিল। তবে তাকে এই নিয়ে কোনোদিন কিছু বলেনি চারু। আসমান জানে, বলবেও না। নিজের আপুর সুখের জন্য সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। যেহেতু সে নিজেই নিজের তরফ থেকে সাবধান হয়ে গিয়েছে, তাই আসমান ব্যাপারটি নিয়ে খুব বেশি জলঘোলা করেনি। চারুলতা জানেও না সে এই বিষয়টি সম্পর্কে আন্দাজ করেছে। কনভেনশন হলে পৌঁছাতে 7টা বাজল। প্রাইভেট এন্ট্রি পথ ব্যবহার করে ভেতরে প্রবেশ করল আসমানের গাড়ি। নিজেদের পারিবারিক সম্পর্কযুক্ত সদস্যদের জন্য 3 তলায় আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত স্টাফ তাদের সেখানেই নিয়ে গেল। ইতিমধ্যে পার্টি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। নিচের ফ্লোর থেকে উদ্দাম মিউজিক এবং মানুষের কোলাহলের শব্দ ভেসে আসছে। কিন্তু সেই আনন্দ উল্লাসে যোগদান করতে ইচ্ছুক নয় আসমান। সে বাদশা কায়সারের সঙ্গে দেখা করেই চলে যাবে, এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে। করিডোর পেরিয়ে কক্ষের দিকে যাওয়ার সময়ই খানিকটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্যবশত উল্টো দিক থেকে বাদশা কায়সার এবং তার 2 জন গার্ডকে হেঁটে আসতে লক্ষ্য করা গেল। আসমান নিজের স্থানে দাঁড়িয়ে পড়ল। চিত্র। বাদশার দৃষ্টি উভয়ের উপর আপতিত হতেই আসমান হাত বাড়িয়ে চিত্রর হাতখানা শক্তভাবে ধরল। হালকা চেপে যেন আশ্বাস প্রদান করল। দৃশ্যটি খেয়াল করে কেবি অধিপতি এগোলেন। আসমানের দিকে তার নয়নজোড়া পতিত হল। অনুভূতিহীন দানবকে আজ পুরোদস্তুর এক মানুষ বলে অনুভূত হচ্ছে তার। এমন অবিশ্বাস্য ঘটনা নিজের জীবদ্দশায় উপলব্ধি করবেন বাদশা, তা আজ থেকে কিছু বছর আগেও কখনো কল্পনা করেননি। বদলে গিয়েছ ভীষণ, তার বাক্যের উত্তরে নিঃশব্দ রইল আসমান। অপরদিকে গুরুজন হিসেবে ঝুঁকে তাকে সালাম করল চিত্রলেখা। ও, এসবের কোনো প্রয়োজন নেই, আমার প্রার্থনা তোমাদের সাথেই আছে।
চিত্র উঠে দাঁড়াতেই তার কোলে নড়চড় করতে থাকা মেঘের দিকে দৃষ্টিপাত করলেন বাদশা। অদ্ভুত হলেও সত্য, যার নয়নে নির্বিকার অভিব্যক্তির বদলে এক স্নেহযুক্ত মায়া ফুটে উঠল। হাত বাড়ালেন তিনি। আসমান সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকল। মেঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া ব্যতীত অধিক কিছু করলেন না বাদশা। বললেন, চমৎকার, শি ইজ এ লিটল ফ্লাওয়ার। থ্যাংক ইউ। জবাব দিয়ে চিত্রলেখা মেঘকে নিজের বুকে আরও শক্তভাবে আগলে নিল। এক নজর একদৃষ্টে তাকিয়ে রইলেন বাদশা। অতঃপর বিড়বিড় করলেন, আমার কথা রাখার জন্য ধন্যবাদ। আমি তাহলে আসলাম। আসমান বলতেই তার দিকে তাকিয়ে বাদশা হাসলেন। এত তাড়া কিসের? অনুষ্ঠানে এসেছ, এভাবেই চলে যাবে? তাছাড়া তোমার সঙ্গে কথাও এখনো হয়নি। একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। অবশ্যই অবশ্যই। ভেতরে যাও, বসো, একটু কিছু মুখে দাও। আমি নিচ থেকে আসছি। ছোট্ট একটা মিটিং করব, এরপর তুমি আজীবনের জন্য মুক্ত। আসমান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাদশার সেই সুযোগ প্রদান না করে স্টাফকে নির্দেশ দিয়ে নিচে নেমে গেলেন অতি দ্রুত। অগত্যা একটা নিঃশ্বাস ফেলে অগ্রসর হলো তারা। উপরতলার প্রাইভেট রুমে মানুষের সংখ্যা তুলনামূলক কম। গুমোট আবদ্ধ পরিবেশ। টকটকে লাল এবং নিগুড কালো রঙের থিমে সাজসজ্জা করা হয়েছে। গথিক স্টাইলে ওয়াইন রেডে আচ্ছাদিত সোফা সেটগুলোতে বসে একে অপরের সঙ্গে আলাপে মত্ত সকলে। একপাশে ফুড কাউন্টার, তার উপর চকলেট ফাউন্টেন ভীষণ দৃষ্টি কাটছে। গ্রামোফোনে বেজে চলা ইউরোপীয় মিউজিকের মৃদু ধ্বনি মূর্ছিত করছে সময়। কয়েকজন ওয়েটার ড্রিঙ্কস নিয়ে পায়চারি করে চলেছে। উপস্থিত মানুষগুলোর মধ্যে অধিকাংশকেই চিনতে পারল আসমান। বাদশা কায়সারের কাছের লোক হিসেবে খবরাখবর রাখা হয়েছে বিস্তর। প্রথম সোফায় বসা আলাউদ্দিন, হিট টিমের অস্ত্রের মূল যোগানদাতা। এপাশে আছে পুত্র নাবিল কায়সার, যার সঙ্গী মিনিস্টারের সন্তান রায়হান। জানালার ধারে দাঁড়িয়ে সিগারেটে মনোযোগী সাইফ। সাইফের পরিচয়টা একটু ঘোলাটে। কালো জগতের অন্যতম নিয়ন্ত্রক সে। কেবি গ্রুপের সঙ্গে দহরম মহরম, তাই ভালোই তার। তাছাড়াও কক্ষে অন্যান্য রমণী উপস্থিত রয়েছে। বাদশা কায়সারের বড় এবং মেজ মেয়ে, তাদের স্বামীরাও রয়েছে। এই মানুষগুলো কায়সার পরিবারের অন্যদের থেকে আলাদা। নিতান্তই সাধারণ মানুষ হিসেবে তাদের চালিয়ে দেওয়া সম্ভব। আসমান ভেতরে প্রবেশ করতেই সকলের দৃষ্টি আপতিত হলো তার গোটা পরিবারের উপর। বিস্ময়ে কারো কারো চক্ষু চরকগাছ অবস্থা, কেউ আবার নির্বিকার নাবিলের মতন। বান্দা দৃষ্টি ফিরিয়ে নিয়েছে এক মুহূর্ত চেয়েই। মাথা নেড়ে ভেতরে ঢুকে একদম একপাশের সোফায় বসল আসমান। চেনা পরিচিত কয়েকজন তার কাছে এলো, কিছু কথা বলে আবার বিদায় নিল। বাদশার বড় কন্যা এগোলো। চিত্রলেখার পাশে বসে রাজ্যের গল্প করতে থাকলো, যেন তারা কতদিনের সখী। মেঘকেও আদর করতে ছাড়ল না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আসমানের ফোনে একটা মেসেজ এলো, 3 তলার 7 নম্বর কেবিনে এসো, তোমার অপেক্ষা করছি। পাশ থেকে চিত্রতা দেখল। আসমান ফোন পকেটস্থ করে বলে উঠল, চলো। আমার যাওয়ার দরকার আছে, তুমি যাও, আমি এখানেই অপেক্ষা করছি আপুর সাথে। একবার চারিপাশে তাকালো আসমান। অনেক মানুষই রয়েছে এখানে। বাদশা কায়সারের বড় কন্যা মুখ বাড়িয়ে হেসে বলল, আরে যাও যাও তুমি, আমি আছি ওর সঙ্গে। ঠিক আছে। ঝুঁকল আসমান। চিত্রলেখা এবং মেঘ উভয়ের কপালে আদর ছুঁয়ে বিড়বিড় করে বলল, আমি দ্রুতই চলে আসব। মৃদু হাসল চিত্র। মেঘ বাবার স্যুট খামচে ধরল। কিছুতেই যেতে দিতে রাজি নয় সে। তাকে কিছুটা জোর খাটিয়েই ছাড়িয়ে নিতে হলো। তারপর উল্টো ঘুরে শেষ একবার পিছনে তাকিয়ে রুমের বাইরে অদৃশ্য হলো আসমান।
প্রায় 20 মিনিট পর ধীরে ধীরে রুম থেকে মানুষ কমে আসতে লাগলো। সকলেই নিচের ফ্লোরে নেমে যাচ্ছে। কোনো এক চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য অভিনেতা এসেছেন, তাকেই দেখার তোড়জোড় চলছে। নেহায়েত বেরসিক মানুষ বাদে সকলেই ছুটে গিয়েছে পর্দার মানুষটাকে বাস্তবে দেখার আশায়। বাদশা কায়সারের বড় কন্যা চিত্রর সাথে গল্পেই মত্ত। রেমান এবং কায়সার পরিবারের কোন্দলের বিষয় নিয়ে তার মাঝে কোনো বিভেদ দেখা গেল না। স্বাভাবিক মানুষই সে। কথাবার্তায় যতটুকু বোঝা গেল, আসমানের নতুন জীবন শুরুতে সে বেশ খুশি হয়েছে। বারবার মেঘের দিকে তাকাচ্ছিল মুগ্ধ দৃষ্টিতে। বিয়ে অনেক বছর আগে হলেও এখনও সন্তানের মুখ দেখা হয়নি, তাই হয়তো এমন টান। তারপর আমি তার কথার মাঝখানেই স্বামী এলো। কানে কানে ফিসফিস করে কিছু বলতেই তড়াক করে উঠে দাঁড়ালো। চিত্রর দিকে তাকিয়ে হেসে সে বলল, আমি একটু আসছি। কেমন? ঠিক আছে আপু। ওয়েটার, ওনাকে একটা অরেঞ্জ জুস দাও। নির্দেশ প্রদান করে স্বামীর সঙ্গে রুমের বাইরে চলে গেল সে। এতক্ষণ সে থাকায় এখানে ঠায় বসেছিল, কিন্তু এখন আর সেই ইচ্ছে হচ্ছে না। আশেপাশে যে কয়েকজন উপস্থিত আছে সকলেই পুরুষ। কেমন একটা অস্বস্তি হচ্ছে হৃদয়ে। জুসে গোটা কয়েক চুমুক দিয়েই তাই উঠে পড়ল চিত্র নিজেও। মেঘকে কোলে নিয়ে পা বাড়ালো দরজার উদ্দেশ্যে। ফোন বেজে উঠল রিংটোনের শব্দে। তা তুলে কানে ধরল। বিলাল রেমান ফোন করেছেন। তোমরা কত দূর? হ্যাঁ ড্যাড, এই তো কিছুক্ষণ পরেই। বলতে বলতে বেরোনোর পথেই চিত্র অতর্কিতে মুখোমুখি হলো একজনের। খয়েরি স্যুটে আচ্ছাদিত ইটালিয়ানের ঠোঁটে তীর্যক হাসি ফুটল তাকে লক্ষ্য করে। ওয়েল ওয়েল, উই মিট অ্যাগেন সুইটহার্ট। সান্দ্রো, এইটুকু বলার সুযোগ হলো। এক ঝটকায় নিজের ফোন হাতছাড়া হলো চিত্রর। মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল তা। মস্তিষ্কে যেন বিদ্যুৎ খেলে গেল তার। তড়িৎ গতিতে বাইরে ছুট লাগাতে গেলেই পিছন থেকে হ্যাঁচকা টান খেল। টু স্লো কিটেন। নাবিল কায়সার। সম্পূর্ণ হতবম্ব হয়ে পড়ল চিত্র। সে কোনো প্রকার প্রতিক্রিয়া করার আগেই সান্দ্রর ক্ষিপ্ততায় আটকে গেল রুমের দরজা। সম্পূর্ণ আবদ্ধ হয়ে পড়ল কক্ষ। নিজের হৃদস্পন্দন আর অনুভব করতে পারছে না চিত্র। সে ফাঁদে পড়ে গেছে। মেয়েকে বুকে চেপে পিছাতে লাগল। রুমে বন্দি সে এবং গুটিকতক পুরুষ। কি হতে চলেছে তার সঙ্গে? নিশ্চয়ই ভালো কিছু নয়। সান্দ্রো বাঁকা হেসে ইটালিয়ানে কি যেন বিড়বিড় করল, যার অর্থ চিত্র ব্যতীত কেউই বুঝল না। আমি তো মেসেজ পেয়েছিলাম খাসা একটা মাল আছে, তাই একটু দেখতে এলাম। এ তো মাল নয়, সাক্ষাৎ পরী দেখছি। আহ, ভাগ্য তোমাকে আমার দুয়ারেই আনলো তাহলে শেষমেশ। শরীর শিরশির করে উঠল চিত্রর। এখানে প্রত্যেকেই নেশায় বুঁদ হয়ে রয়েছে। নয়নের ঘোলাটে দৃষ্টি আর জড়ানো কথাই সব ঘোষণা করে দিচ্ছে। সাহস না হারিয়ে জোরপূর্বক চিৎকার করে তাদেরকে ভড়কে দেওয়ার চেষ্টা চালালো সে। খবরদার বলছি, আমাকে কিছু করার পরিণাম ভালো হবে না। কেন গো বুলবুলি, আমরা তোমাকে খুব সুখ দেব, চিন্তা করো না। দ্য মোর দ্য গ্রেটার এক্সপেরিয়েন্স। আসমান যদি জানতে পারে তাহলে আপনাদের একটাকেও জীবিত ছাড়বে না। চিত্রর দিকে এগোতে গিয়েও আসমানের নাম শুনে থমকে গেল নাবিল। স্পষ্টত তাকে ভাবতে লক্ষ্য করা গেল। চিত্র তাকে আরও ভড়কে দেওয়ার আগেই অবশ্য আলাউদ্দিন অতর্কিতে পেছন থেকে চুল টেনে ধরল তার। ব্যথায় কুঁকড়ে গেল সে। মেয়ে মানুষ এত অবাধ্যতা কিসের? হ্যাঁ, সারা রাত আছে নাকি আমাদের কাছে? আমাকে ছাড়ুন বলছি। ছাড়ব না। কি করবি রেমানের গোষ্ঠী? তীক্ষ্ণ চিৎকার করে কেঁদে উঠল মেঘ, যেন নিজের মায়ের বিপদটুকু সে আন্দাজ করতে পেরেছে। তাতে ভ্রু কুঁচকে ফেলল নাবিল। এই জিনিসটা তো বিপদ। ওটাকে টেবিলে ফালা।
না, আমার মেঘ। আঁকড়ে ধরল মেঘকে চিত্র। নাবিল এবং আলাউদ্দিনের মতন দুইজন শক্তিশালী পুরুষের সঙ্গে সে ঠিক পেরে উঠল না। ধস্তাধস্তিতে ছিল তার পরিধানের বস্ত্র, খামচির দাগ পড়ল সুদর্শনা চেহারায়। তবুও নিজের সন্তানকে ছাড়তে রাজি নয় সে। চিৎকার করে কেঁদে চলেছে অবুঝ শিশু, আঁকড়ে রেখেছে মায়ের বুক। রুমের একমাত্র নিশ্চল সত্তার দিকে তাকালো চিত্র। সাইব তখনও ওই একইভাবে জানালার কাছে দাঁড়িয়ে ধূমপান করে চলেছে। সাহায্যের আশায় তাকালেও পুরুষটি নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। বোঝা গেল কোনো সাহায্যই লাভ করা সম্ভব নয়। জোর করে মেঘকে চিত্রর কাছ থেকে ছাড়িয়ে ফুডের স্টলে টেবিলের উপর রাখা হলো। তোরা কি আদৌ মানুষ? এক একটা জানোয়ার। কেঁদে উঠে চিৎকার করতেই চিত্রর মুখ চেপে ধরল সান্দ্র। আছড়ে ফেলল তাকে সোফায়, এক টানে ছিঁড়ে ফেলল তার কাপড়। ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো চিত্রর নয়ন বেয়ে। তবুও হার মানতে রাজি নয় সে। সান্দ্রর তলপেটে হাঁটু দিয়ে আঘাত করে উঠল চিত্র। নিজের পরনের হিল জুতা খুলে সজোরে ছুঁড়ে দিল নাবিল আর আলাউদ্দিনের উপর। ছুট লাগালো ফুডের স্টলের দিকে, কিন্তু পৌঁছানোর আগেই তার গোড়ালি চেপে ধরে হ্যাঁচকা টানে মাটিতে ফেলল নাবিল। চরচর করে উঠে এলো চিত্রর উপর, চেপে ধরল কণ্ঠ। শালি, বেশি তেজ না তোর, এই তেজ মেটাচ্ছি আমি। পকেট থেকে লাইটার বের করে জ্বালালো নাবিল। তারপর উত্তপ্ত সেই শিখা ছুঁয়ে দিল চিত্রর চিবুকে। যন্ত্রণায় চিৎকার করে উঠল। চোখ ঠিকরে উপচে পড়ল অশ্রু তার। কিন্তু তাতে কি জন্তুর মনে মায়া হয়? পুরুষ নামক নরপিশাচগুলো তাতে আরও অধিক উত্তেজিত হয়। চিবুকে কালো দাগ ফেলে এগুলো গলায়, ধীরে ধীরে উন্মুক্ত বুকে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে লাস্যময়ী নারীদেহের উপর ক্ষুধার্ত পশুর মতন হামলে পড়ল নাবিল। তার দলে যোগ দিল আলাউদ্দিন। মহাভোজে মত্ত শিকারীগণ। সম্ভ্রম হরণ। ঘটনাটিকে শুধুমাত্র এইটুকুতে ব্যাখ্যা করা সম্ভব নয়। এক অমানবিক উপাখ্যানের রচনা। বিকৃত মানসিকতার সর্বোচ্চ স্তর। পুরুষ নামক জাতির সর্বকালের কুখ্যাত সেই লালসার প্রদর্শন। যতটা বীভৎসভাবে করা সম্ভব যেন পরাশক্তিরাও এহেন কদর্যতা লক্ষ্য করে ভয় পেয়ে যায়। আকাশ বাতাস প্রকম্পিত হলো একজন মায়ের আর্তনাদে। রাতের তারারাও নিজেদের আভা বুঝিয়ে নত হলো এক নারীর দুর্বিষহ আবেদনের কাছে। এই কি ছিল প্রাপ্য? এই কি পরিণতি এই সৌন্দর্যের? সত্যিকার অর্থে সৌন্দর্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মানবিকতা মানেই চারিত্রিক লালসার কাছে সর্বদা মুখ থুবড়ে পড়া। ক্রমশ নিজের শরীরের সমস্ত শক্তি লোপ পেল চিত্রর। আত্মরক্ষার কিছু বিন্যাসে সে পারদর্শী হলেও কিছুই প্রয়োগ করা সম্ভব হচ্ছে না এই হায়নার দলের সঙ্গে। শক্তির পার্থক্য। অরেঞ্জ জুসের সাথে কিছু মিশ্রিত করে খাওয়ানো হয়েছে তাকে। শরীর তাই লড়াইয়ের বাসনা ত্যাগ করেছে। অবশ হয়েছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ। উপভোগের সুবিধা তাতে। চিত্রলেখা যেই মুহূর্তে এই রুমে পা রেখেছে ঠিক ওই মুহূর্ত থেকেই রচনা হয়েছে এই ষড়যন্ত্র। টেবিলের উপর ক্রন্দনরত মেঘের চিৎকার ভেসে আসছে কানে। সহস্র চেষ্টা করেও চিত্রর মাঝে বিন্দুমাত্র শক্তি এলো না ওঠার। সমস্ত শরীর তার রক্তাক্ত হয়েছে। কামড়ে ব্লেডের ঘর্ষণে সিগারেটের ছ্যাঁকাতে যে যেভাবে পেরেছে সেভাবে নিজেদের নৃশংসতা জাহির করেছে। অ্যালকোহল এবং লাস্যময়ী নারীদেহ সকলের মাঝে লুকায়িত দানবটিকে উন্মুক্ত করেছে। তারই বহিঃপ্রকাশ ঘটাতে দ্বিধা করছে না কেউই। চিত্রর দুটি পা আঁকড়ে ধরল দুজন। দৃষ্টি ঝাপসা হওয়ায় আর দেখতেও পেল না সে কারা। সজোরে টানে চিরে এলো অভ্যন্তর। যন্ত্রণা আর অনুভূতই হচ্ছে না। রুমের একপাশে দাঁড়িয়ে রঙ্গলীলা পর্যবেক্ষণ করে যাচ্ছে সাইফ।
অংশ নেওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে তার। তাই তো দেখছে নীরবে, কিন্তু বাচ্চাটা শান্তি দিচ্ছে না। টেবিলে গড়াগড়ি দিয়ে আছড়ে পড়েছে শক্ত মেঝেতে। মাথা ফেটে রক্ত যাচ্ছে, চিৎকারে টেকা দেয়। একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল সাইফ। টেবিল থেকে তুলে নিল ফল কাটার ছুরি। হাঁটু মুড়ে বসলো কাঁদতে কাঁদতে হাত পা ছুঁড়ে থাকা মেঘের সামনে। ঠিক তখনই অতর্কিতে দরজাটা খুলে গেল। বাইরে থেকে লকের চাবি হাতে উকি দিল গাঢ় কালো মেকআপে সজ্জিত রাফা এবং পাশেই রায়হান। এক মুহূর্তের জন্য অভ্যন্তরে দৃশ্য উভয়কে বিস্মিত করে দিল। সোফার এদিকটায় মেঝেতে বিবস্ত্র ক্ষতবিক্ষত চিত্র, তার চারপাশে ঘিরে আছে তিনটি নরপিশাচ। বিপরীত পাশে মেঝেতে ক্রন্দনরত রক্তস্নাত শিশু এবং তার ঘাতক সাইফ। এক নজর ভোজের দিকে তাকালো রায়হান। বাঁকা হাসি হেসে মুহূর্তেই নিজের শার্টের কলার ঢিলে করতে করতে এগিয়ে গেল। তোমরা সবাই মজা নিচ্ছ, আমাকে বাদে? এ কেমন কথা? প্লিজ জয়েন। রাফা তাকিয়ে থাকলো। প্রায় জ্ঞানহীন চিত্রর সঙ্গে তার এক পলক চোখাচোখি হলো। একজন রমণী হয়ে অপর এক রমণীকে এই অবস্থায় সে ফেলে যাবে না নিশ্চয়। হায় চিত্র, তুই যে বড্ড সরল নিষ্পাপ। কুর হেসে বলে উঠল মস্তিষ্ক। রাফার ঠোঁটে বিস্তৃত হাসি দেখা গেল। মাথা কাত করে সে বলল, ওয়ান্ডারফুল, প্লিজ কন্টিনিউ। দরজা পুনরায় আটকে দিল সে। চিত্রর শুকিয়ে আসা চোখ বেয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে নামল। ঝাপসা নয়ন পর মুহূর্তেই দৃষ্টিপাত করল তার নয়নের মণির উপর। সাইফ এক হাতে গলা চেপে তুলে ধরেছে মেঘকে। টকটকে লাল হয়ে আসা চেহারায় কেঁদে চলেছে ছোট্ট নিষ্পাপ সত্তা। বিন্দুমাত্র দয়া হলো না স্বয়ং শয়তানের। তীব্র গতিতে নেমে এলো ছুরি। অতঃপর ধপ করে মেঝেতে এলিয়ে পড়ল মেঘের ছোট্ট প্রাণহীন দেহ। দৃশ্যটি অবলোকন করল জন্মদাত্রী। শুধুমাত্র মেঘ নয়, তার সঙ্গে সঙ্গে নিজেরও প্রাণ পাখি হারালো সে। বুজে এলো চোখের পাতা। তার আগে দেখল রক্তাক্ত ছুরি হাতে উঠে দাঁড়িয়েছে সাইফ। খুলে নিচ্ছে নিজের পোশাক, ওইটুকুই। বদ্ধ দৃষ্টির মাঝে শুধু শুভ্রই মুখচ্ছবি এবং তার কোলে খিলখিল করে হাসতে থাকা রাজকন্যার অব্যয় ভেসে উঠল চিত্রলেখার। শেষ নিঃশ্বাস টানার পূর্বে বিড়বিড় করল, আমাকে ক্ষমা করে দিও আসমান। তার প্রার্থনা জানোয়ারগুলো শুনতে পেল না। শুনবে কিভাবে? আপন জগতে ব্যস্ত তারা, ব্যস্ত চরম অবক্ষয়ের চূড়ান্ত পর্যায় প্রদর্শনে। স্বয়ং নরকও যেন ভ্রুকুচকে সেদিন প্রার্থনা করল, এদের জায়গা দেওয়ার মতন অপবিত্র যেন সে কোনো দিন না হয়। বাদশা কায়সারের সঙ্গে আলাপ শেষ করে হন্তদন্ত করে বেরোলো আসমান। সত্যি বলতে মানুষটি তেমন কিছুই চায়নি। শুধুমাত্র নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছু ব্যাপার নিয়ে ঝামেলা সম্পর্কে পরামর্শ চেয়েছে। আসমান যতটুকু পেরেছে দিয়েছে। সম্পূর্ণ সময় তার অস্বস্তিতে কেটেছে কোনো এক অজানা কারণে। দ্রুত চিত্রর কাছে পৌঁছানোর প্রয়োজন। বিলাল রেমান বেশ কয়েকবার তাকে ফোন দিয়েছে, টের পায়নি ফোন দূরে সাইলেন্ট থাকার কারণে। বাদশা কায়সারের অপেক্ষা করতে করতে টেবিলের কাছে দাঁড়িয়ে চিত্রকে মেসেজ করছিল। ওই মুহূর্তে তিনি আশায় সেটা বেখেয়ালে টেবিলে রেখেই দূরের সোফায় বসে পড়েছিল। কেন ফোন করেছেন বিলাল এতবার? চিন্তা করে দ্রুত কলব্যাক করতে যেতেই তার পথ আটকে দাঁড়ালো কালো গাউন পরিহিত এক রমণী। তাকে দেখেই আসমানের ভ্রু কুঞ্চিত হলো। ভুলে গেছো আমাকে? এই রমণীকে ভোলা সম্ভব? কোনো দিন নয়। সে যা যা করেছে তাতে তার রাফা কায়সার নামটা আসমান মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না। যদিও চিত্রর সান্ত্বনায় সেই গ্লানি তার অনেকখানি কমে এসেছে, তবুও এই মুখটি দেখলেই তার অস্বস্তি হয়। আমার একটু তাড়া আছে রাফা ম্যাম, আপনি প্লিজ।
আই মিসড ইউ সো মাচ। তাকে রীতিমতো উপেক্ষা করেই এগিয়ে এসে সহসাই জড়িয়ে ধরল রাফা। নিজের মুখ গুজল আসমানের বুকে। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করল। আই মিসড দি সেন্ট। বিদ্যুৎ খেলে গেল আসমানের সর্বাঙ্গে। এক ঝটকায় সে রাফাকে দূরে সরালো। নিজেকে নিয়ন্ত্রণ করল বহু কষ্টে। ডোন্ট টাচ মি প্লিজ। ডোন্ট ইউ লাইক ইট। রাফার দৃষ্টিতে নিজের ধারালো দৃষ্টি মেলালো আসমান। তারপর কঠোর কণ্ঠে ঘোষণা করল, আই অনলি লাইক টু বি টাচড বাই মাই ওয়াইফ। রাফাকে তর্কের কোনো প্রকার সুযোগ না দিয়েই সে রীতিমতো ছুট লাগালো। বাধা প্রদান না করে তীর্যক হাসি নিয়ে তার চলে যাওয়া পথের পানে তাকিয়ে থাকলো রাফা। যাক, গিয়ে দেখুক, একটু বুঝুক নিজের অবস্থান। চিত্রকে যেখানে রেখে গিয়েছিল সেই রুমের কাছে এসেই দরজা বন্ধ দেখে আসমান হতবিহ্বল হয়ে পড়ল। ব্যাপার কি? আশেপাশে তাকালো, কেউই নেই। এমন তো হওয়ার কথা নয়। সব থেকে অশুভ চিন্তাটাই তার মাথায় এলো সর্বপ্রথম। এজন্যই বিলাল রেমান এতবার কল দেয়নি তো। চট করে ঝুঁকে জুতোর সোলের ভেতর থেকে ছোট্ট একটা ফলাযুক্ত ছুরি বের করল আসমান। এখানে অস্ত্র নিয়ে আসা সম্ভব ছিল না, কিন্তু একেবারেই বেহুদাসতে নারাজ ছিল সে, তাই এইটুকু ব্যবস্থা। যদিও দীর্ঘদিন ব্যবহার না করায় অভ্যেস হারিয়েছে। তীক্ষ্ণ ফলাটি লকে ঢুকিয়ে সে কয়েকবার মোচড় দিল। তৃতীয়বারের চেষ্টায় সফল হলো। মৃদু ক্যাশধ্বনি তুলে দরজা খুলে যেতেই ভেতরে ঢুকল। প্রথম দর্শনে নিজের চোখকে নিজের বিশ্বাস করে উঠতে পারল না সে কয়েক সেকেন্ড। সব ভোজ সম্পন্ন করে সোফায় এলিয়ে রয়েছে হায়নার দল। মেঝেতে রক্তগঙ্গায় ভাসছে আসমানের অর্ধাঙ্গিনী, অতি ভালোবাসার প্রেয়সীর বিভৎস মৃতদেহ। অপর পাশে গঙ্গা তৈরি না হলেও রক্তিম জমাটের পুকুরে পাথর হয়ে থাকা ফ্যাকাশে বর্ণের ছোট্ট রাজকন্যা। আসমানের পৃথিবী এক ঝটকায় গুড়িয়ে গেল। কাঁপতে থাকলো তার সর্বাঙ্গ। এ নিশ্চয়ই দুঃস্বপ্ন। এক্ষুনি ঘুম থেকে উঠবে সে। দেখতে পাবে চিত্রর পাশে শুয়ে আছে সে, ক্রিবে নিদ্রাচ্ছন্ন মেঘ, তাই না? হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল আসমান। যখন কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পরেও দুঃস্বপ্ন কাটল না, তখন তীব্র প্রকম্পনে শরীর তার ঝটকা খেতে থাকলো অদ্ভুতভাবে। হামাগুড়ি দিয়ে সে এগিয়ে গেল অপ্রকৃতস্থের ন্যায়। এক হাতে তুলল নিজের রাজকন্যার রক্তাক্ত দেহ। মেঘ, মামুনি আমার। পুতুলের যেন বিন্দুমাত্র নড়চড় নেই। ঝাঁকির সঙ্গে ছোট ছোট হাত দুইখানা দুলছে এদিক সেদিক। মাথাটা বাঁকা হয়ে ঝুলছে নিচের দিকে। ধীরগতিতে দৃষ্টি ফেরালো আসমান। তার ভালোবাসার ধ্বংসস্তূপ মাত্র পড়ে আছে সামনে। কিছুই অবশিষ্ট নেই, কিছুই না। একটা মাংসপিণ্ড শুধু। অঙ্গ প্রত্যঙ্গ খুলে এসেছে। এক হাতে মেঘকে জড়িয়ে ধরে চিত্রর কাছে এগোলো, ঝুঁকল। হায়নার দলের উপস্থিতির কোনো পরোয়া নেই তার নিকট। সে বিলীন আপন জগতে। কপালে কপাল ছোঁয়ালো। চিত্র, আমার পৃথিবী, চোখ খোলো, আমি এসেছি। খুলবে না। তার চিত্র চোখ খুলবে না আর কোনো দিন। কেন খুলবে? কুলাঙ্গার স্বামীকে বরণের উদ্দেশ্যে, যে স্বামী জীবিত থাকার পরেও, উপস্থিত থাকার পরেও তাকে এমন নিষ্ঠুর পরিণতি বরণ করতে হলো, তার উদ্দেশ্যে। তার বুকের উপর মেঘের দেহটি স্থাপন করে সরে গেল আসমান। এক ফোঁটা জল গড়ালো না তার নয়ন বেয়ে। উল্টো অধরে ফুটল হাসি। হাসতে থাকলো সে, পাগলের মতন। সেই হাসির শব্দে এলিয়ে পড়া হায়নাদের শরীরে কম্পন খেলে গেল। এ কেমন হাসি? কিসের হাসি? হাসতে হাসতেই দৃষ্টি তুলে হায়নাদের দিকে তাকালো আসমান। হিমশীতল শিহরণ বয়ে গেল প্রত্যেকের শিরদাঁড়া জুড়ে। নেশা কেটে গিয়েছে। কোন তাণ্ডবলীলার সূত্রপাত ঘটিয়েছে যেন মাত্রই অনুভব করেছে।
তাদের চাইতেও ভয়ঙ্কর দানবের জন্ম দিয়েছে আজ নিজেদের অজান্তেই, যার নিঃস্বতার অশরীরী হাসি আমন্ত্রণ জানিয়েছে পরাশক্তিদের। একদল সশস্ত্র লোক সহসাই প্রবেশ করল রুমের ভেতরে, নেতৃত্বে রাফা কায়সার। ফিরেও তাকালো না আসমান, শুধু ধীরে ধীরে উঠে দাঁড়ালো নিজের পায়ে। তাকে দাঁড়াতে দেখে ভরকে গিয়ে গার্ডরা বিনা কারণেই পিছিয়ে গেল। লক্ষ্য করে আবারও হাসল আসমান। বাঁধ ভেঙেছে আজ যাদের হাসি। রচিত হতে চলেছে তার কলঙ্কের মহা উপাখ্যান।